আসসালামু আলাইকুম। সাদিয়াতুল জান্নাত, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আজকে আমি থাকছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মিশন জেইউডি ইউনিটের নতুন আরেকটি ক্লাস নিয়ে। আর আজকে লাইভ ক্লাসে থাকছে জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় অণুজীব। আমরা অণুজীব অধ্যায়টিতে দেখব বিগত বছরগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো এসেছিল। যেহেতু জাবির প্রশ্ন প্যাটার্ন অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন তুলনায় আলাদা, সুতরাং বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করার কোনো বিকল্প নেই। আর চলো আমরা কিছু বিগত বছরের কোশ্চেন সলভ করি। তার আগে তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো কমেন্টে জানাও, এবং এবং তোমরা তোমাদের টাইমলাইনে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো। এখন চলো আমরা কোশ্চেন দেখি। তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্টে জানাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা কমেন্টে জানাও, তারপর আমি কোশ্চেন শুরু করে দেব। প্রথম প্রশ্ন ভাইরাসের গাঠনিক উপাদান 9 কোনটি? আমরা জানি ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য হতে যে ভাইরাস অকোষীয়। ভাইরাস অকোষীয়, সরি, ভাইরাস অকোষীয়। ভাইরাস অকোষীয় ও আণুবীক্ষণে এদের কোনো সাইটোপ্লাজম, কোষঝিল্লি, রাইবোজোম অথবা মাইটোকন্ড্রিয়া এসব কোনো কিছুই নেই। সুতরাং ভাইরাসের গাঠনিক উপাদান সাইটোপ্লাজম, কোষঝিল্লি, রাইবোজোম এগুলা কিছুই না। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় প্রশ্নটি ভাইরাসের দেহ কয়টি অংশ দ্বারা তৈরি? তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো তোমরা কমেন্টে বলো ভাইরাসের দেহ কয়টি অংশ দ্বারা তৈরি। হ্যাঁ, মেহেরুন্নেসা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভাইরাসের দেহ কয়টি অংশ দ্বারা তৈরি তোমরা বলো, কয়টি অংশ দ্বারা তৈরি? ভাইরাসের দেহ দুটি অংশ দ্বারা তৈরি, দুটি অংশ। একটা নিউক্লিক অ্যাসিড, দুটি অংশ দ্বারা তৈরি। একটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, ডিএনএ বা আরএনএ থাকে। এবং আরেকটা প্রোটিন, এবং প্রোটিন দ্বারা তৈরি। অ্যান্সার বি। রাজিয়া সুলতানা 2 এর ক। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা,
নেক্সট কোশ্চেনটি হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে মূলত কত ভাগে ভাগ করা যায়? ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে মূলত কত ভাগে ভাগ করা যায়? এতে আছে 1, নাকি 2, নাকি 3, নাকি 4? তোমরা কমেন্টে উত্তর দিতে থাকো তোমার। ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় বৈশিষ্ট্য, একটা হচ্ছে জড় বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। 2 ভাগে ভাগ করে ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে মূলত 2 ভাগে ভাগ করে। অ্যান্সার হচ্ছে 2। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা অ্যান্সার দাও। এমডি সালমান ফার্সি 2, শাহরিয়ার হোসেন শিফাত বি। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে আছি। ভাইরাসের লাইসোজনিক চক্রে অংশগ্রহণ করতে পারে না কোন ফাজ? তোমরা যারা জয়েন হয়েছো ক্লাসে তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দাও, এবং যারা জয়েন হয়েছো তোমরা লাইভটি তোমাদের আইডিতে হচ্ছে শেয়ার দিতে পারো, টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দাও। আর তোমাদের অতি দ্রুত তোমাদের বন্ধুদের যারা মিশন মানে ডি ইউনিটের জন্য আর কি ইয়া করছে, প্রিপারেশন নিচ্ছে, তাদের অনেক উপকার হবে। সকল বিগত বছরের কোশ্চেন গুলা সলভ করা জরুরি। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং তোমরা যারা যুক্ত আছো তোমরা অ্যান্সার বলতে থাকো। ভাইরাসের লাইসোজনিক চক্রে অংশগ্রহণ করতে পারে না কোন ফাজ? ভাইরাসের হচ্ছে 2টি চক্র থাকে, একটা হচ্ছে লাইসোজনিক চক্র আর একটা লাইটিক চক্র। লাইসোজনিক চক্রে অংশগ্রহণ করে ল্যামডা ফাজ। লাইসোজনিক চক্রে অংশগ্রহণ করে, P1 ফাজ অংশগ্রহণ করে এবং M13 অংশগ্রহণ করে। আর এই যে টি টু, তারপরে হচ্ছে T2, T4, T6, এগুলো হচ্ছে লাইটিক চক্র। আর F2 লাইটিক চক্রও নাই, লাইসোজনিক চক্রও নাই। সুতরাং সঠিক উত্তর এখানে নেই, একটা 2টা দেওয়া আছে, তবে এইটাও হবে না, এটা হবে না। সুতরাং যেহেতু এখানে নির্দিষ্ট ভাবে একটা নেই দেওয়া, এটা 24-25 এসেছিল ডি ইউনিটে। তোমরা মনে রাখতে পারো লাইটিক চক্রে অংশগ্রহণ করে হচ্ছে T2, T4, T6, এবং লাইসোজনিক চক্রে অংশগ্রহণ করে ল্যাম্পটা P1 এবং M13 লাইসোজনিক ফাজে হচ্ছে অংশগ্রহণ করে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই। ভাইরাসের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? তোমরা সুন্দরভাবে কমেন্টে জানাও তো কোন বিজ্ঞানীকে ভাইরাসের জনক বলা হয়। ভাইরাসের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? এখানে আছে অ্যাডলফ মায়ের, এনডব্লিউ পিয়ারি, দিমিত্রি আইভানোভস্কি, নাকি ডব্লিউ.এম. স্ট্যানলি? কাকে ভাইরাসের জনক বলা হয়? অ্যান্সার দাও, কাকে ভাইরাসের জনক বলা হয়? একজন বলেছে 5-এর ডি, মেহেরুন্নেছা বলেছে 5-এর ডি। হয়নি আপু? আপু একটু তাড়াতাড়ি পড়ান। হ্যাঁ, চেষ্টা করবো তাড়াতাড়ি পড়ানোর জন্য। ভাইরাসের জনক বলা হয় হচ্ছে, মেহেরুন্নেছা বলেছো ডি, কিন্তু না, ডব্লিউ.এম. স্ট্যানলিকে হচ্ছে ভাইরোলজির জনক বলা হয়। ভাইরোলজির জনক বলা হয়। এবং এনডব্লিউ পিয়ারি হচ্ছে প্রথম যে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি আছে সেটি ব্যাখ্যা করে। রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করে হচ্ছে পেয়ারি। এবং এখানে হচ্ছে দিমিত্রি আইভানোভস্কিকে হচ্ছে ভাইরাসের জনক বলা হয়।
তাহলে অ্যান্সার হচ্ছে সি। ভালোভাবে মনে রাখো, স্টেনলি হচ্ছে ভাইরোলজির জনক বলা হয়, নট ভাইরাস। ভাইরোলজির জনক ডব্লিউ.এম. স্টেনলি। নেক্সট কোশ্চেন, শুকুরের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটি? শুকুরের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটি? এমডি সালমান ফার্সি, ডি H2N2। তোমরা ভালোভাবে অ্যান্সার দাও, শুকুরের রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটি? H5N5 এবং H1N1 এই দুটিকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দুই ভাগে হয়ে থাকে, এক মানুষ এবং শুকুরের রোগ সৃষ্টি করে হচ্ছে H1 এবং H1 এবং N1 হচ্ছে মানুষ এবং শুকুরের রোগ সৃষ্টি করে, মানুষ এবং শুকুর। আর হচ্ছে H5 এবং N5 এটা হচ্ছে হাঁস মুরগি রোগ সৃষ্টি করে, হাঁস মুরগি রোগ সৃষ্টি করে। তোমাদের আরো একটি তথ্য দিয়ে রাখি, এই H1 এবং N1 যে মানুষ এবং শুকুরের রোগ সৃষ্টি করে এটাকে বলা হয় সোয়াইন ফ্লু। এবং H5 এবং N5 এইটি যে হচ্ছে রোগ সৃষ্টি করে এটাকে হচ্ছে হাঁস মুরগির বার্ড ফ্লু। দেখি কারা কারা তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, 6ছি। সোয়াইন ফ্লু, এমডি শাহরিয়ার হোসেন সিফাত প্রথম থেকে যুক্ত আছে, সে বলেছে ছি, সঠিক উত্তর বলেছো ভাইয়া। আর হচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে ছি। এমডি সালমান ফার্সি, H1N1, হ্যাঁ উত্তর হয়েছে ছি। কোন ভাইরাসটি আলাদা? আলাদা আলাদা যখনই আলাদা কথাটি আসবে তখন হচ্ছে অপশন যেহেতু 4টা থাকে, যে কোনো 3টা, ধরো ডিএনএ ভাইরাস দিয়ে দিবে আর একটা আরএনএ ভাইরাস, অথবা 3টা আরএনএ ভাইরাস দিয়ে দিবে এবং একটা ডিএনএ ভাইরাস দিয়ে দিবে। তো আমাদের অপশনে এখানে আছে হচ্ছে ভ্যাকসিনা, এডিনো হার্পিস সিমপ্লেক্স, টিটুফাস এবং মাম্পস। তোমরা যারা ক্লাস করছো বা এখনো যুক্ত আছো তোমরা অ্যান্সার দাও, আমরা তোমাদের অ্যান্সারটা দেখবো। সাব্বির আহমেদ শুভ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কোন ভাইরাসটি আলাদা? তো ভ্যাকসিনা, এডিনোহার্পিস সিমপ্লেক্স, টিটুফাস এবং মাম্পস। এটা ভ্যাকসিনা ডিএনএ ভাইরাস। এডিনোহার্পিস সিমপ্লেক্স একটি ডিএনএ ভাইরাস এবং টিটুফাজও একটি ডিএনএ ভাইরাস। তাহলে মাম্পস হচ্ছে আরএনএ ভাইরাস, এটি একটি আরএনএ ভাইরাস। কোন ভাইরাসটি আলাদা? তাহলে 3টা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস, সুতরাং এটি আলাদা। অ্যান্সার হবে মাম্পস ডি। সমীর রয় 7 ডি, শাইলা ইয়াসমিন টিটুফাস। না আপু, তুমি ভুল পড়েছো। তারপরে হচ্ছে সাজু দাস 7 ডি, হ্যাঁ অ্যান্সার হচ্ছে 7 ডি।
তো ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস দুইটাই মনে রাখবা, এবং যখন যেটা চাইবে তিনটা, যে কোনো তিনটা, হয় ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে। নেক্সট কোশ্চেন, কোন ভাইরাসটি বহিস্থ আবরণী যুক্ত নয়? বহিস্থ আবরণী যুক্ত নয়, বহিস্থ আবরণী যুক্ত আবার আছে নয়। কোন ভাইরাসটি? টিএমভি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস নাকি এইচআইভি ভাইরাস? তোমরা দ্রুত অ্যান্সার দাও। কে কোথা থেকে জয়েন হয়েছো? আপু আসসালামু আলাইকুম। ওয়াকিল রাজিন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। কোন ভাইরাসটি বহিস্থ আবরণী যুক্ত নয়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস নাকি এইচআইভি? আটের কো, টিএমভি। উত্তর দিয়েছে সাদিয়া আক্তার। টিএমভি ভাইরাস হচ্ছে আবরণী যুক্ত ভাইরাস নয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস, এইচআইভি এগুলা হচ্ছে আবরণী যুক্ত ভাইরাস, এবং আবরণী যুক্ত ভাইরাস আরো আছে করোনা। করোনা ভাইরাসও হচ্ছে অ্যাড করতে পারো। করোনা যে ভাইরাস ছিল সেটা হচ্ছে আবরণী যুক্ত ভাইরাস। টিএমভি ভাইরাস হচ্ছে আবরণী যুক্ত ভাইরাস নয়, তাহলে উত্তর হচ্ছে টিএমভি। সমীর রয়, আমি ঢাকা থেকে। আপু থ্যাংক ইউ, ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবা, অনেক ভালো লাগবে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন উদ্ভিদের টুমরো রোগ হয়? তোমরা ঝটপট অ্যান্সার দাও। কোন উদ্ভিদের টুমরো রোগ হয়? ধানের নাকি তামাক নাকি কলা নাকি গোলালো? কোন উদ্ভিদের টুমরো রোগ হয় বলো তো? অ্যান্সার দেখি, কেউ বলতে পারছো? এ, হ্যাঁ, নয়ের এ বলেছে সম্রাট বালা। এমডি রাকিব হুসাইন নয়ের এ। হ্যাঁ, ধানের টুমরো রোগ হয়, এবং ধানের টুমরো রোগ একটি ভাইরাস জনিত রোগ। অ্যান্সার হচ্ছে এ। ও, ও, ধানের টুমরো রোগ হয়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, কোনটি ভেরিয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটি ভেরিয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এখানে অপশনে আছে নিউক্লিক অ্যাসিড বিহীন, তারপর হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাস, এবং ক্যাপসিড আবরণে আবৃত থাকে। কোনটি ভেরিয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সাবির আহমেদ শুভ, রেসপন্স নাই, ক্লাস করব না। আচ্ছা, রেসপন্স করব। কোনটি ভেরিয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়? নিউক্লিক অ্যাসিড বিহীন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাস নাকি ক্যাপসিড আবরণে আবৃত থাকে? তোমরা ঝটপট অ্যান্সার দাও। ভেরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড যুক্ত, আর হচ্ছে যেটা নিউক্লিক অ্যাসিড বিহীন সেইটা হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্স হচ্ছে নিউক্লিক অ্যাসিড বিহীন। হ্যাঁ, প্রিয়ন্স, প্রিয়ন্স নিউক্লিক অ্যাসিড বিহীন। তাহলে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, ভেরিয়ন সংক্রমণ ক্ষমতা সম্পন্ন এবং পূর্ণাঙ্গ ভাইরাস যা ক্যাপসিড আবরণে আবৃত থাকে এবং নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকে। যেহেতু ভেরিয়নে নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকে, এখানে অপশনে লেখা নিউক্লিক অ্যাসিড বিহীন, সুতরাং এটি প্রযোজ্য নয়। তাহলে অ্যান্সার হবে এ, নিউক্লিক অ্যাসিড বিহীন। অ্যান্সার এ, এটি প্রযোজ্য নয় ভেরিয়নের ক্ষেত্রে। এমডি কাদের 10-এর এ, সাউদা কাবির 10-এর এ, এবং বলেছে রিয়ান আলী বলেছে 10-এর এ। হ্যাঁ, 10-এর এ অ্যান্সার।
আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিয়ার বংশগত বস্তু কতভাবে স্থানান্তরিত হতে পারে? একভাবে, দুইভাবে, নাকি তিনভাবে, নাকি চারভাবে? ব্যাকটেরিয়ার বংশগতীয় বস্তু কতভাবে স্থানান্তরিত হয়? আমরা জানি ব্যাকটেরিয়ার বংশগত বস্তু হচ্ছে তিনভাবে স্থানান্তরিত হয়। তো এগুলা কি কি তিনভাবে স্থানান্তরিত হয়? এগুলা হচ্ছে তিন ভাগে স্থানান্তরিত হয়। একটা হচ্ছে কনজুগেশন, কনজুগেশন কনজুগেশন 1, 2 হচ্ছে ট্রান্সফরমেশন, এবং 3 হচ্ছে এই তিন ভাবে হচ্ছে ব্যাকটেরিয়ার বংশীয়গতীয় বস্তু স্থানান্তরিত হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 3। অ্যান্সার 3। দেখি কে কে দিয়েছো অ্যান্সার, সঠিক অ্যান্সার। 11 রাজিয়া সুলতানা, মেহেরুন্নেছা 11 হ্যাঁ 11 সমীর রয় 11 কত খ্রিস্টাব্দে ক্ষুদ্র জীবদের ব্যাকটেরিয়া নামকরণ করা হয়? অপশন 1829, 1839, 1849 নাকি 1859? তোমরা যারা এখনো ক্লাসে যুক্ত আছো তোমরা কমেন্টে জানাও, আমরা তোমাদের কমেন্ট গুলো পড়বো এবং দেখি তোমরা কতটুকু পড়েছো ভাইরাস, অণুজীব অধ্যায় এবং ব্যাকটেরিয়া এগুলো কতটুকু পড়েছো। অ্যান্সার দাও তাড়াতাড়ি। এমডি রাকিব হোসেন ম্যাম কি জেইউ বায়োলজিক্যাল কোনো ডিপার্টমেন্টের? হ্যাঁ, আমি জুলজি ডিপার্টমেন্ট। এমডি আবু হায়াত ডি। ইয়াসিন আরাফাত ম্যামকে চেনা চেনা লাগে, কোথায় যেন দেখছি। আচ্ছা, কত খ্রিস্টাব্দে ক্ষুদ্রজীবীদের ব্যাকটেরিয়া নামকরণ করা হয়? 1829 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যারেনবার্গ ব্যাকটেরিয়ার নামকরণ করে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1829। অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন, নাইট্রিফিকেশনের সঠিক প্রক্রিয়া কোনটি? অ্যান্সার দাও। এমডি রাকিব হোসেন সরি 12 পারলাম না, নেক্সট চেষ্টা করবে এবং ভালোভাবে পড়ার ট্রাই করবে যেন মনে থাকে। চাবিতে তো অনেক চিপা চাপা থেকে কোশ্চেন করে, সুতরাং একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, নাইট্রিফিকেশনের সঠিক প্রক্রিয়া কোনটি? অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রাইট থেকে হচ্ছে নাইট্রেট, নাকি অ্যামোনিয়া থেকে এখানে আছে হচ্ছে নাইট্রেট, তার পরবর্তীতে হচ্ছে নাইট্রাইট। সরি, আচ্ছা আমরা জানি হচ্ছে নাইট্রিফিকেশনের দুইটি প্রক্রিয়া। প্রথম প্রক্রিয়াটি যদি দেখা যায় তাহলে হচ্ছে প্রথম প্রক্রিয়া হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে রূপান্তর হয়। পরবর্তীতে এই নাইট্রাইট আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রেটে পরিণত হয়।
তাহলে কি হলো, অ্যামোনিয়া প্রথমে বিক্রিয়া করে নাইট্রাইটে পরিণত হয়ে গেল এবং পরবর্তীতে এই নাইট্রাইট বিক্রিয়া করে নাইট্রেটে পরিণত হয়। তাহলে ধাপ কোনটা? এতে আছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, তারপরে হচ্ছে নাইট্রেট, আবার হচ্ছে অ্যামোনিয়া থেকে এইটা উল্টা আছে, নাইট্রেট হয়েছে, পরবর্তীতে হচ্ছে নাইট্রাইট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ। দেখি, রাফিউল ইসলাম তেরোর এ। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমরা যারা লাইভে যুক্ত আছো, ক্লাস করতেছো, সম্পূর্ণ ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত লাইভে যুক্ত থাকবে। ব্যাকটেরিয়ার ব্যাস সাধারণত কত মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে? এখানে অপশন আছে 0.1 থেকে 0.7, নাকি 0.3 থেকে 0.7, 0.3 তে আছে 2 থেকে 0.5 এবং ডিতে 0.2 থেকে 0.7। অ্যান্সার দাও। চোদ্দ অ্যান্সার দাও, তোমরা যারা যুক্ত আছো 14 অ্যান্সার যাও। এমএসটি ছায়েদা খুরশেদা জাহান ছি, মোস্তফা জামান ছি, ব্যাকটেরিয়ার ব্যাস সাধারণত 0.2 থেকে 0.50 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। 0.2 থেকে 0.50 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। সুতরাং এখানে অপশন 0.2 থেকে 0.5 আছে, শূন্য যেটা কাছাকাছি থাকে সবসময় সেটাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অ্যান্সার সি। যদিও এটা নাই, তবে কাছাকাছি কোশ্চেনে কাছাকাছি কাছাকাছি যেগুলো থাকে সেগুলো অ্যান্সার দাগাবো অবশ্যই। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট 15, কোন ব্যাকটেরিয়াটি গোলাকার? তোমরা অ্যান্সার দাও, কোন ব্যাকটেরিয়াটি গোলাকার? সারাদিন ভিডিও দেখলেও নেট প্রবলেম করে না, আর ক্লাস করতে আসলেই কত নেট প্রবলেম। দেখো, পড়তে হবে যে পড়ার সময় সবকিছুই ডিস্টার্ব করে। ভালোভাবে পড়ো। সাদিয়া জান্নাত তুফা। কোন ব্যাকটেরিয়াটি গোলাকার? এ আছে সার্সিনা লুটিয়া, সিউডোমোনাস ট্রাবাকি, নাকি ইচারেচিয়া কোলাই, আর একটা হচ্ছে ডিতে আছে হ্যালো কোয়াড্রাটাম, আর হচ্ছে ওয়ালসবি। এখন কোন ব্যাকটেরিয়াটি গোলাকার? আমরা যদি দেখি অপশনের চারটায়, যদি দেখি সার্সিনা লুটিয়া, যদি সার্সিনা লুটিয়া দেখি, এটি হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া। গোলাকার, হ্যাঁ। সিডোনোমাস, সিডোনোমাস হচ্ছে হ্যালো কোয়াড্রাটাম, ওয়ালসবি হচ্ছে বর্গাকৃতি। আর হচ্ছে সিডোনোমাস ট্রাবাকি হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া এবং ইস্করিচিয়া কলাইও হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। ওকে, তাহলে
কোন ব্যাকটেরিয়াটি গোলাকার? সার্সিনা, লোটিয়া। দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। এমএসটি সায়েদা খুরশিদা জামান এ, রেজওয়ান ফয়সাল এ, সমীর রয় এ। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এ। তাহলে ব্যাকটেরিয়াটি গোলাকার। সাথে হচ্ছে তোমরা এগুলোও মনে রাখবা, কোশ্চেন যখন পড়বা অপশন দেখে দেখে পড়ার চেষ্টা করবা, মনে রাখবা, তাহলে সহজে মনে থাকবে। এখানে তো আসতো কোন ব্যাকটেরিয়াটি হচ্ছে বর্গাকৃতি, তখন হচ্ছে অ্যান্সার হ্যালোকোয়াড্রাটাম ওয়েলসবি। তাহলে এখন আমরা অ্যান্সার পাইলাম এ, সার্সিনা লুটিয়া। অ্যান্সার হচ্ছে সার্সিনা লুটিয়া। মারজানা জাহান 15 এ হয়েছে আপু। জার্ম থিওরি অফ ডিজিজ প্রতিষ্ঠিতা করেন কে? নেক্সট কোশ্চেন, লুই পান্থর, লিউয়েনহুক, অ্যারেনবার্গ নাকি হচ্ছে রবার্ট কচ? বলো ঝটপট অ্যান্সার দাও। জার্ম থিওরি অফ ডিজিজ প্রতিষ্ঠিতা করেন কে? লিউয়েনহুক নাকি অ্যারেনবার্গ? অ্যারেনবার্গ হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ করেন, ব্যাকটেরিয়ার নামকরণ করেন প্রথম, ব্যাকটেরিয়ার নামকরণ। আর এই যে রবার্ট কচ, তিনি হচ্ছে ব্যাকটেরিয়ার তথ্য দেয়। ব্যাকটেরিয়ার তথ্য প্রতিষ্ঠিতা করেন। লিউয়েনহুক প্রথম হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া শব্দটি হচ্ছে উচ্চারণ করেন প্রথম হচ্ছে লিউয়েনহুক। আর হচ্ছে লুই পাস্তুর হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ প্রতিষ্ঠিতা করেন। ওকে, অ্যান্সার হচ্ছে এ। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন 17, কোন গণের ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? কোন গণের ব্যাকটেরিয়া? নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টর নাকি অ্যাজোব্যাক্টর? কোন গণের ব্যাকটেরিয়া? তোমরা হচ্ছে কমেন্টে অ্যান্সার দাও। সতেরো অ্যান্সার দাও। রাফিউল ইসলাম এ, রিয়ান আলী 17 বি, নাইট্রোকক্কাস। আরো অ্যান্সার দাও। রোমান সরকার, এগুলা পড়লে কি সেকেন্ড টাইম মেডিকেল বায়োপি পড়লি হবে আপু? সেকেন্ড টাইম বায়োপি মেডিকেলের জন্য তো হবে না, তবে যাবে ডি ইউনিটের প্রিপারেশন আমি ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে হচ্ছে অ্যামোনিয়া, আচ্ছা অ্যামোনিয়াকে হচ্ছে নাইট্রাইটে পরিণত করে নাইট্রোমোনাস এবং নাইট্রোকক্কাস। পরবর্তীতে নাইট্রোব্যাক্টর এই নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে নাইট্রোব্যাক্টর, সি। 17 অ্যান্সার সি।
সমীর রয় বি, না বি না সি, অ্যান্সার হচ্ছে সি, নাইট্রোব্যাক্টেরিয়া। 18, এক প্রান্তে একগুচ্ছ ফাজেলা বিশিষ্ট ব্যাকটেরিয়া গুলোকে কি বলে? অপশনে আছে মনোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, স্যাফালোট্রিকাস নাকি লভোট্রিকাস। দেখা যাচ্ছে হচ্ছে এক প্রান্তে একগুচ্ছ ফাজেলা, এক প্রান্তে এক প্রান্তে এক প্রান্তে একগুচ্ছ ফাজেলা বিশিষ্ট ব্যাকটেরিয়া, হ্যাঁ, এক প্রান্তে একগুচ্ছ। অপশনে আছে মনোট্রিকাস, মনোট্রিকাসে এক প্রান্তে শুধুমাত্র একটি ব্যাকটেরিয়া থাকে, একটি ফাজেলা ব্যাকটেরিয়া এক প্রান্তে একটি ফাজেলা থাকে, এবং অ্যাম্ফিট্রিকাসে হচ্ছে দুই প্রান্তে একটি করে দুই প্রান্তে একটি করে, এই প্রান্তেও একটি থাকবে এবং এই প্রান্তেও একটি থাকবে, হ্যাঁ। স্যাফালোট্রিকাসে হচ্ছে এক প্রান্তে এক গুচ্ছ ফাজেলা থাকে, এক গুচ্ছ ফাজেলা থাকে, এবং লভোট্রিকাসে হচ্ছে দুই প্রান্তেই থাকবে, তবে দুই গুচ্ছ করে ফাজেলা থাকবে, হ্যাঁ। তাহলে অ্যান্সার কি হইলো? মার্জিয়া মুন্না, অ্যান্সার সি, স্যাফালোট্রিকাস। এমডি রাকিব হোসেন, 18 সি, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 18 সি। তোমরা তো অনেক পড়েছো। রাজিয়া সুলতানা, ছি, হ্যাঁ, এক প্রান্তে একগুচ্ছ ফাজেলা বিশিষ্ট ব্যাকটেরিয়াকে স্যাফালোট্রিকাস বলে। যদি বলতো একটি মাত্র থাকে তাহলে মনোট্রিকাস হতো, এক প্রান্তে একটি। আর যদি দুই প্রান্তে একটি করে থাকে তাহলে হচ্ছে অ্যামট্রিকাস। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার নামকরণ করেন? কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার নামকরণ করেন? তোমরা অ্যান্সার দাও, তোমাদের কমেন্ট গুলো দেখি। কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার নামকরণ করেন? এখানে আছে লিউয়েনহুক, অ্যারেনবার্গ, লুইস পাস্তুর, রবার্ট ব্রাউন। আচ্ছা, লিউয়েনহুক সর্বপ্রথম বলছি ব্যাকটেরিয়ার নাম ব্যবহার করেন সর্বপ্রথম, হ্যাঁ, ব্যবহার করেন। আর হচ্ছে লুইস পাস্তুর, যিনি হচ্ছে জার্ম থিওরির ডিজিজের মতবাদ দেন। আর যিনি হচ্ছে জার্ম থিওরি মতবাদ দেন, এবং অ্যারেনবার্গ হচ্ছে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার নামকরণ করেন। অ্যারেনবার্গ ব্যাকটেরিয়ার নামকরণ করেন। রাফিউল ইসলাম, 19 বি। রাজিয়া সুলতানা, 19 বি। এমডি আবু হায়াত। এইগুলো আমার মাথায় ধরে না কেন? আমাদের মাথায়ও ধরতো না। সব বেশি বেশি করে পড়বা, বারবার রিভাইজ দিবা, তাহলে হচ্ছে মাথায় থাকবে। ভালো করে পড়ার চেষ্টা করো, যেহেতু তোমাদের এডমিশন এসেই গেছে, পড়ায় খুব বেশি সময় নেই এখনো। চেষ্টা করলে হচ্ছে পারবা, ভালোভাবে পড়ার চেষ্টা করো। আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না? মুক্ত অক্সিজেন, হ্যাঁ, মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না? বেশ, তোমরা যারা এখনো ক্লাসে যুক্ত আছো এবং যারা এখনো তোমাদের বন্ধুদের মেনশন দাওনি, যারা ক্লাস করতে ইচ্ছুক, তোমরা তোমাদের বন্ধুদের মেনশন দাও ক্লাসে, আর লাইভ হচ্ছে তোমাদের টাইমলাইনে শেয়ার করো।
কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না? অক্সিজেনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। অক্সিজেনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যানারোবিক। অ্যানারোবিক একটা হচ্ছে অ্যারোবিক আর একটা অ্যানারোবিক। সালমোনেল্লা, অ্যাজিটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস। ক্লোস্ট্রিডিয়াম এটি একটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটি মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে। ব্যাসিলাসও মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে এবং অ্যাজিটোব্যাক্টর যেটা মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না, এটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। এটা বাঁচতে হলে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন আছে, অক্সিজেন ছাড়া এটা কোথাও বাঁচতে পারবে না। এবং সালমোনেল্লা এটিও একটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে বি, যারা হচ্ছে মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না, অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যাজিটোব্যাক্টর। এমডি মেহেদী হাসান মারুফ 20-এর বি, আর রিয়াদ হাসান 20-এর বি, রাজিয়া সুলতানা 20-এর বি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? বলতো কোনটি ভাইরাস ঘটিত রোগ? কোনটি ভাইরাস ঘটিত রোগ? নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? ডেঙ্গু, যক্ষা, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া। ডেঙ্গু, যক্ষা, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া। এই ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের কারণে ডেঙ্গু হয়। যক্ষা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, অ্যানথ্রাক্সও ব্যাকটেরিয়া জনিত রোগ, আর ডিপথেরিয়াও ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে অ্যান্সার কি হইল? কোনটি ভাইরাস ঘটিত রোগ? ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ। এমডি সায়েদা খুরশিদা জাহান এ 21, মোস্তফা কামাল 21-এর এ, হ্যাঁ 21-এর হচ্ছে এ, তাহলে অ্যান্সার হবে এ, ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ। অ্যান্সার এ। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ধান গাছের ব্লাইট রোগের আবিষ্কারকের নাম কি? অ্যান্সার দাও। তোমরা যারা এখনো লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ধান গাছের ব্লাইট রোগের আবিষ্কারকের নাম কি? অপশনে আছে হচ্ছে রবার্ট কচ, এডেনবার্গ, টাকেশি এবং ক্রিস্টিয়ান ড্রাম। বলো ধান গাছের ব্লাইট রোগের আবিষ্কারকের নাম কি? অ্যান্সার দাও ঝটপট। 22 অ্যান্সার দাও। এমডি মেহেদী হাসান মারুফ 22 অ্যান্সার দিয়েছে এ। এমডি সায়েদা খুরশিদা জাহান অ্যান্সার দিয়েছে এ। ধান গাছের ব্লাইট রোগের আবিষ্কারকের নাম হচ্ছে টাকেশি। অ্যান্সার এ। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? অপশন আছে হেপাটাইটিস সি, ভ্যাকসিনা, ইবোলা। কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? তোমরা অ্যান্সার দাও। কোন ভাইরাস?
কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? হেপাটাইটিস সি নাকি ভ্যাকসিন নাকি ইবোলা? কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? তোমরা অ্যান্সার দাও, আমরা তোমাদের অ্যান্সার গুলো দেখবো। রাশিদুল ইসলাম হৃদয় 23-এর হেপাটাইটিস সি। কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? তোমরা অ্যান্সার দাও। একজন অ্যান্সার দিয়েছে রাফিউল ইসলাম 23-এর। হেপাটাইটিস সি কে হচ্ছে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়, তার সাথে হেপাটাইটিস সি এর সাথে হেপাটাইটিস এ। হ্যাঁ, হেপাটাইটিস হেপাটাইটিস এ কেও হচ্ছে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়ে থাকে। দুইটা কি? এখানে তো হেপাটাইটিস সি এর জায়গায় হেপাটাইটিস এও থাকতে পারে, তাহলে হচ্ছে অ্যান্সার হেপাটাইটিস সি। এবং হেপাটাইটিস এটাও মনে রাখবা, হেপাটাইটিস এ কেও হচ্ছে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হেপাটাইটিস এ ভাইরাস কোন গ্রুপের অন্তর্গত? এখানে অপশনে আছে অ্যান্টারো ভাইরাস, হেপাডিএনএ ভাইরাস, ফ্লাভি ভাইরাস নাকি ক্যালিসি ভাইরাস। হেপাটাইটিস এ কোন গ্রুপের অন্তর্ভুক্ত? তোমরা কমেন্টে জানাও তো। এমডি শামীম 23-এ, হাসিবুল হাসান 23-এ, এমডি মেহেদি হাসান মারুফ 23-এর। এখন তোমরা 24-এর অ্যান্সার বলো। হেপাটাইটিস এ ভাইরাস কোন গ্রুপের অন্তর্গত? অ্যান্ডেরো ভাইরাস নাকি হেপাডিএনএ ভাইরাস নাকি ফ্লাভি ভাইরাস, কোনটা? দেখো, তোমরা বলতে থাকো, তার আগে হচ্ছে আমি ব্যাখ্যা দেই। হেপাটাইটিস হেপাটাইটিস এ হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টেরো ভাইরাস, হেপাডিএনএ ভাইরাস, ফ্লাভি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে ফ্লাভি গোত্রের অন্তর্ভুক্ত, হচ্ছে ক্যালোসি হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। হ্যাঁ, হেপাটাইটিস ই ভাইরাস হচ্ছে ক্যালোসি ভাইরাস, এবং হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে হেপাডিএনএ ভাইরাস। হেপাডিএনএ ভাইরাস হচ্ছে সরি, হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে হেপাডিএনএ ভাইরাস। হেপাটাইটিস বি হচ্ছে হেপাডিএনএ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে ফ্লাভি ভাইরাস। দেখি এখন কে কে অ্যান্সার দিয়েছো। রাফিউল ইসলাম 24-এ। 24-এ হেপাটাইটিস এ ভাইরাস হচ্ছে অ্যান্টেরো ভাইরাস গ্রুপের, অ্যান্সার হচ্ছে 24-এ। তাহলে এগুলো মনে রাখবা, হেপাডিএনএ ভাইরাস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, আর হচ্ছে ফ্লাভি গ্রুপের ভাইরাস হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাই, তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো, কোনটি ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সঠিক নয়? একে হাড় ভাঙ্গা জ্বরও বলে, তারপরে হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ কার্যকর, রক্তে হচ্ছে আইজিএম অ্যান্টিবডির উপস্থিতি থাকতে পারে, হ্যামোকনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়। কোনটি ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সঠিক নয় বলো? এখানে হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ কার্যকর। ডেঙ্গু জ্বরকে হাড় ভাঙ্গা জ্বরও বলে, ডেঙ্গু জ্বরকে হাড় ভাঙ্গা জ্বরও বলা হয়, হাড় ভাঙ্গা জ্বরও বলা হয় ডেঙ্গু জ্বরকে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ কার্যকর হয় না। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। এটা হচ্ছে ডেঙ্গু জ্বরের ব্যথা এবং জ্বর কমানোর জন্য সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ, প্যারাসিটামল দেওয়া হয়। হ্যাঁ, প্যারাসিটামল, প্যারাসিটামল। ওকে, তাহলে হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ কার্যকর, এটি সঠিক নয় ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে। অ্যান্সার হচ্ছে বি, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। হেপাটাইটিস ই ভাইরাসের শক্তিকাল কতদিন? হেপাটাইটিস ই ভাইরাসের শক্তিকাল কতদিন? 14 থেকে 28 দিন নাকি 45 থেকে 180 দিন? অ্যান্সার কোনটা হবে বলো, তাড়াতাড়ি বলো। 14 থেকে 18 দিন, 45 থেকে 180 দিন।
নাকি 14 থেকে 180, নাকি 21 থেকে 56? হেপাটাইটিস সি ভাইরাসের শক্তিকাল কতদিন? বলো বলো। আচ্ছা, তোমরা বলতে থাকো, আমি দেখি। হেপাটাইটিস এ ভাইরাসের শক্তিকাল হচ্ছে, হেপাটাইটিস এ হেপাটাইটিস এ ভাইরাসের শক্তিকাল 14 থেকে 28 দিন। 45 থেকে 180 দিন হচ্ছে হেপাটাইটিস 45 থেকে 180 দিন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের শক্তিকাল, হেপাটাইটিস বি ভাইরাসের শক্তিকাল। এবং 14 থেকে 180 দিন হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের শক্তিকাল। তাহলে হেপাটাইটিস ই ভাইরাসের শক্তিকাল হচ্ছে 21 থেকে 56 দিন। অ্যান্সার হচ্ছে ডি। দেখি কে বলতে পেরেছো? এমডি মেহেদি হাসান মারুফ হেপাটাইটিস ডি অ্যান্সার বলেছে। এমডি শামীম ডি। রাজিয়া সুলতানা, তুমি এখনো 21-এর অ্যান্সার দিচ্ছ? আচ্ছা, পরের কোশ্চেনে যাই। কোনটি ভাইরাস ঘটিত উদ্ভিদের রূপ? 27 বলো। ধানের ব্লাইট, গমের রাস্ট, কলার পানামা, নাকি ধানের টুকরো? কোনটি ভাইরাস ঘটিত উদ্ভিদের রূপ? ঝটপট বলো, অ্যান্সার তাড়াতাড়ি দাও। কোনটি ভাইরাস ঘটিত উদ্ভিদের রূপ? ধানের ব্লাইট রোগ নাকি ধানের টুকরো রোগ? একটু আগে কিন্তু আমরা পড়ে এসেছি এটা, যে ভাইরাসের কারণে ধানের টুকরো রোগ হয়ে থাকে। ধানের ব্লাইট রোগ যে আরেকটা রোগ আছে, সেটি হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়। হ্যাঁ, ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়ার কারণে হয় এটা। ধানের ব্লাইট রোগটা মনে রাখবা যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, ধানের টুকরো রোগ ভাইরাস ঘটিত উদ্ভিদের রোগ। ওকে, সমীর রয় 27-এর ডি। ইতিমধ্যে তোমরা যারা যারা কমেন্ট করেছো 27-এর ডি। এমডি সায়দা 27-এর ডি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, প্রাণীর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টির জন্য দায়ী কোনটি? ছত্রাক, ব্যাকটেরিয়া, নাকি অ্যাক্টিনোমাইসিটিস, নাকি ভাইরাস? কোনটি? প্রাণীর ফুড অ্যান্ড, প্রাণী হাঁস, আচ্ছা গরু, ছাগল, ভেড়া, এগুলোর যে ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি হয়, এটির জন্য কোনটি দায়ী? ছত্রাক, ব্যাকটেরিয়া, নাকি ভাইরাস? কোনটি? প্রাণীর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি হয় সাধারণত কোনটির কারণে বলো তো? সাধারণত হচ্ছে ভাইরাসের জন্য প্রাণীর যে রোগ হয়, ফুট অ্যান্ড মাউথ, এর রোগটি সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে 28-এর অ্যান্সার ডি। ওকে, শুভ্র রয় ডি, তামান্না আক্তার ডি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত ওষুধ? ম্যালেরিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? দেখো, অ্যান্সার আছে টেট্রাসাইক্লিন, নাকি এজিথ্রোমাইসিন, সেফালোস্প্রিন, আরেকটা আছে প্যালোডিন। কোনটি ব্যবহৃত হয়? টেট্রাসাইক্লিন এটি হচ্ছে ব্যবহৃত হয় সাধারণত ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে আমাশয়ের ক্ষেত্রে। আমাশয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এজিথ্রোমাইসিন, সেফালোস্পোরিন এবং প্যালোডিন এগুলাও ব্যবহার করা হয় টাইফয়েড, তারপরে হচ্ছে নিউমোনিয়া, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলোর ওষুধ ব্যবহার করা হয়। এবং এখানে যে অ্যান্সার ডি আছে প্যালোডিন, প্যালোডিন হচ্ছে ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এমডি মেহেদি হাসান মারুফ ডি। হ্যাঁ, তাথই রয় ডি। এমডি সায়েদা খুরশেদা জামান 28-এর ডি। প্যালোডিন, অ্যান্সার হচ্ছে প্যালোডিন। প্যালোডিন ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন। কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় না? এবার হচ্ছে চারটা, এ, বি, সি, নাকি ডি? বলো, কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয় না? এতে আছে হচ্ছে অ্যাব্লোক্লোর, নিভাকোইনন, সেফালোস্প্রিন এবং ম্যাপাক্লিন। এই তিনটাই হচ্ছে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তিনটায় ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
তিনটায়। এই একটা স্যাফালোস্পোরিন হচ্ছে নিউমোনিয়া, টাইফয়েড এগুলা ব্যাকটেরিয়া জনিত রোগ যেগুলা হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং অ্যান্সার হচ্ছে সি। স্যাফালোস্পোরিন হচ্ছে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় না। ওকে, রাফিউল ইসলাম 30-3, হ্যাঁ সঠিক অ্যান্সার দিয়েছো। নেক্সট কোশ্চেনে যাই। কোন বিজ্ঞানী ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক? অ্যান্সার দাও। 31। কোন বিজ্ঞানী ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক? শুভ্র রয় সি, এমডি শামীম সি। তোমরা তো 30-3 বলতেছো, এখন 31। কোন বিজ্ঞানী ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক? বলো, কোন বিজ্ঞানী ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক? অ্যান্সার দাও ঝটপট, দেখি তোমরা পারো নাকি। 31-এর এ বলেছো এমডি মেহেদী হাসান মারুফ, ভুল হয়েছে, সঠিক উত্তর দাও। সমীর রয় 31-এর বি বলেছো, হ্যাঁ চার্লেস ল্যাভিরন হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক। চার্লেস ল্যাভিরন, অ্যান্সার হচ্ছে বি, ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক হচ্ছে চার্লেস ল্যাভিরন। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। ম্যালেরিয়া পরজীবীর কোন দশায় মানুষের সংক্রমিত হয়? আচ্ছা তো ঝটপট। ম্যালেরিয়া পরজীবীর কোন দশায় মানুষ সংক্রমিত হয়? হ্যাঁ, ট্রোপোজয়েড নাকি ম্যারোজয়েড, স্পোরোজয়েড আর হচ্ছে প্রোপিনেট, বলো কোনটা? 32। ম্যালেরিয়া পরজীবীর কোন দশায় মানুষের সংক্রমিত হয়? এখনো তোমরা যারা পুরো লাইভটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। ম্যালেরিয়া পরজীবীর কোন দশায় মানুষ সংক্রমিত হয়? এটা হচ্ছে ঠিক সি, ট্রোপোজয়েড। অ্যান্সার হচ্ছে সি। ওকে, আচ্ছা কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলা হয়? নেক্সট কোশ্চেন। কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলা হয়? ডেঙ্গু জ্বর, টাইফয়েড নাকি ম্যালেরিয়া নাকি বাতজ্বর? কোন ধরনের জ্বরকে হচ্ছে রোমান জ্বর বলা হয়? বলো, আনসার দাও। রাশিদুল ইসলাম হৃদয় আপু, আরো কতগুলো কোশ্চেন আছে, আর বেশি কোশ্চেন নেই, শেষ হয়ে যাবে ক্লাস। আর তোমরা তাড়াতাড়ি হচ্ছে অ্যান্সার দাও। কোন ধরনের জ্বরকে রোমান জ্বর বলা হয়? ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়া নাকি বাত? ডেঙ্গু জ্বরকে কি জ্বর বলা হয় একটু আগে আমরা পড়ে যাচ্ছি। ডেঙ্গু জ্বরকে হচ্ছে হাড় ভাঙ্গা জ্বর বলা হয়, ব্রেকবন ডেঙ্গু জ্বর। এবং ম্যালেরিয়া জ্বরকে হচ্ছে রোমান জ্বর বলা হয়। অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া। হ্যাঁ, অ্যান্সার ম্যালেরিয়া। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি এরিথ্রোসাইটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য? বলো, কোনটি এরিথ্রোসাইটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য? এই ধাপে হিমোজয়েন উৎপন্ন হয় না, নাকি সিগনেট রিং দেখা যায়, পোষক দেহে জ্বর হয় না, ক্ষিপ্র জয়ের ধাপ দেখা যায়? কোনটি এরিথ্রোসাইটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য? বলো,
কোনটি এরিথ্রোসাইটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য? বলো বলো, অ্যান্সার দাও। চৌত্রিশ বি। এমডি শামীম হচ্ছে ডি। ক্ষিপ্রজয়ের ধাপ দেখা যায়। রাজিয়া সুলতানা বি। এমডি মেহেদী হাসান মারুফ। এমডি মেহেদী হাসান মারুফ শুরু থেকে ছিল, থ্যাংক ইউ। কোনটি এরিথ্রোসাইটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য? আর হচ্ছে 34, অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, সিগনেট রিং দেখা যায়। এই ধাপে হিমোজয়েন উৎপন্ন হয়। আর হচ্ছে ক্ষিপ্রজয়ের ধাপ দেখা যায় না, তাহলে অ্যান্সার হচ্ছে বি, সিগনেট রিং দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কোনটি হ্যাপাটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য? এবার বলো, এবার হ্যাপাটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য বলো। এম কে মোরসালিন বি। আরোহী আফরোজ ডি। কোনটি হ্যাপাটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য? আরোহী আফরোজ বলেছে ডি। আর কে বলেছে? রাফিউল ইসলাম বলেছে বি। হোস্টের কাঁপুনি সহ জ্বর হয়নি, তো হ্যাপাটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য না। হ্যাপাটিক সাইটোকাইনের বৈশিষ্ট্য হচ্ছে সাফনারের দানা পাওয়া যায় না। হ্যাঁ, এই ধাপে হচ্ছে সাফনারের দানা পাওয়া যায় না, অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, আর একটা কোশ্চেন আছে, শেষ হয়ে যাবে। ম্যালেরিয়া পরজীবী যৌন চক্রের বৈশিষ্ট্য কোনটি? গ্যামেটোসাইট, গ্যামেট সৃষ্টি হয়, হিমোজয়েন সৃষ্টি হয়, নাকি সাইটোন? লাস্ট এইটা কোশ্চেন, শেষ হয়ে যাবে আজকের ক্লাস এখানেই। শুভ্র রয় বি। তামান্না আক্তার ডি। রাজিয়া সুলতানা ডি। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবী যৌন চক্রের বৈশিষ্ট্য হচ্ছে গ্যামেট সৃষ্টি হয়, অ্যান্সার বি। অ্যান্সার হচ্ছে বি, গ্যামেট সৃষ্টি হয়। ওকে, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। টাটা।